চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চিত্রশিল্পী শাকিলা খান। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি ভালো? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চিত্রশিল্পী হিসেবে বিভিন্ন মাধ্যমে প্রচুর কাজ করেছেন আপনি। রিসেন্টলি কি কি কাজ করা হয়েছে? আমি আসলে এক্রিলিকটাতে বেশি কাজ করি, তাছাড়া মোটামুটি সব মাধ্যমেই কাজ করার চেষ্টা করি। আসলে এক একটা মাধ্যম তো এক এক রকম ব্যাপার থাকে, তো সেটা উপভোগ করার চেষ্টা করি, সব মাধ্যমে কাজ করি। কবির সাথে কথোপকথন আপনার থার্ড সোলো প্রদর্শনী, এই প্রদর্শনী সম্পর্কে একটু জানতে চাই। এইটা হচ্ছে রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে করেছি। এখানে রবীন্দ্রনাথের গল্পের নায়িকা চরিত্রগুলো নিয়ে কাজ করেছি, রবীন্দ্রনাথের কবিতার উপর বেস করে কাজ করেছি, গানের উপর বেস করে কাজ করেছি, রবীন্দ্রনাথের পোর্ট্রেট ছিল, মানে সবকিছু মিলে রবীন্দ্রনাথকে ঘিরেই আসলে প্রদর্শনীটা ছিল। আচ্ছা, এই প্রদর্শনীর আগে আপনি 18 বছরের একটি বিরতিতে ছিলেন, কোনো ছবি কিন্তু আপনি তখন আঁকেননি, কিন্তু কেন আসলে এত দিনের একটা গ্যাপ কেন? এটা আসলে বাচ্চা কাচ্চা সংসার যেটা হয় আর কি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। বিয়ের আগে থেকে এই প্রফেশনে ছিলেন? না, আমি তো চারুকলা থেকে পাশ করেছি, যেহেতু এর পরপরই পাশ করার পরেই বিয়ে হয়ে যায়, তারপর থেকে আর ছবি আঁকা হয়ে ওঠেনি, নানান কারণে হয়ে ওঠেনি। তারপরে এখন বাচ্চারা বড় হয়েছে, তারপরে আবার ব্যাক করলাম আর কি। আপনি যেহেতু চারুকলা থেকে পড়াশোনা করে বের হয়েছেন, সেখান থেকে পড়াশোনা করে বের হওয়ার পরে আপনার চিত্রটা আপনি যখন আঁকছেন তখন তার ডিফারেন্সটা কেমন হচ্ছে অন্যদের থেকে, বা শেখার যে বিষয়টি কিভাবে শেখানো হয়েছে এবং আপনার পরিবর্তন কি কি হয়েছে? আসলে ছবি আঁকাটা তো মানে প্রত্যেকেরই আলাদা, ইভেন মানে প্রত্যেকটা আর্টিস্টেরই তুলির টানটাই তার ধরনটা তৈরি করে দেয়। মানে সেই জায়গা থেকে আমারটা একরকম, অন্যদেরটা অন্যরকম। আপনার প্রথম একক প্রদর্শনী সম্পর্কে একটু জানতে চাই, যেহেতু এটি প্রথম ছিল, অনুভূতি কেমন ছিল এবং কিভাবে সেটি সম্পন্ন হয়েছে? প্রথম প্রদর্শনীটি হয় 2022 সালে। ওটা ছিল পোর্ট্রেট নিয়ে, মানে সাধারণত দেখা যায় কি পোর্ট্রেট এক্সিবিশনগুলো বিখ্যাত মানুষদের ছবি নিয়ে সাধারণত এক্সিবিশনগুলো হয়, কিন্তু একটা সময় আমার মনে হলো যে চিত্রশিল্পীদেরকে নিয়ে কেউ কখনো কাজ করেনি, মানে ওয়ার্ল্ডের কোথাও এভাবে হয়নি। তখন ওই জায়গা থেকে আমার মনে হলো যে না, আমি একটু ট্রাই করি। তারপরে আমি এই পিকাসো, ভ্যান গগ থেকে শুরু করে লিওনার্দো দা ভিঞ্চি থেকে শুরু করে আমাদের দেশের সিনিয়র আর্টিস্ট বা আমার সমবয়সী যারা, ওনাদের পোর্ট্রেট নিয়ে পুরোটাই, মানে আমার চিন্তাটা ছিল এরকম যে সব চিত্রশিল্পীকে এক রুমে নিয়ে আসা, সবার সাথে সবার, মানে একটা রুমের ভেতর সবাইকে, সবার ছবি বা নিজেদের মধ্যে কথোপকথন জিনিসটা থাকবে। ইভেন আমার একটা মিরর ছিল এই এক্সিবিশনে, ওটার নাম ছিল ফেস টু ফেস এক্সিবিশনটার। যাদের ছবি ছিল না তারা ওই মিররে নিজেকে দেখে ওইটার অংশ হয়ে যাওয়া, বিষয়টা এরকম ছিল। তো ওইটা ছিল, ওইটা বাংলাদেশের প্রথম কোনো ফিমেল আর্টিস্টের পোর্ট্রেট এক্সিবিশন ছিল। আচ্ছা, এরপর আপনি যখন দ্বিতীয় প্রদর্শনী করেছেন তখন সেটির বিষয়বস্তু কি ছিল? সেটা ছিল বঙ্গবন্ধুকে ঘিরে। এটা 2023 সালে শিল্পকলা একাডেমি আয়োজন করেছে। ওখানে বঙ্গবন্ধুর 103তম জন্মদিনে 103টা ছবি নিয়ে, 3টা পোর্ট্রেট নিয়ে, ওনার পোর্ট্রেট নিয়ে এক্সিবিশনটা হয়। আচ্ছা, এটি আপনার সম্পূর্ণ করতে কেমন সময় লেগেছিল এক্সিবিশনের আগে? এইটা আসলে আমি করোনার আগে আমার অল্প কিছু ছবি ছিল, এই 20-30টা ছবির মতো ছিল। ওই করোনার টাইমটাতেই আমি, ওই সময়টা আমি এই কাজগুলো করেছি। আপনি যে বলছিলেন যে আপনি 103টি ছবি নিয়ে সেই প্রদর্শনীটা করেছেন, 103টি ছবি তৈরি করতে তো অনেক সময়ের ব্যাপার। এক একটি ছবি তৈরি করতে কেমন সময় লেগেছে, মানে একটি ছবি যখন আপনি অঙ্কন করেছেন সেটির জন্য কেমন সময় দিতে হয়েছে আপনাকে? যে এটা দেখা যায় কি এক্রিলিকে একটু সময় লাগে, সেই ক্ষেত্রে 4 দিন 5 দিন লেগেছে এক একটা ছবি। আবার পেন্সিল স্কেচ যেগুলো ছিল, বেশিরভাগই পেন্সিল স্কেচ ছিল, ওগুলো দেখা যায় একদিনে হয়ে যায়। এছাড়া আপনি আর কোন কোন প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন? যৌথ যেগুলো গ্রুপ প্রদর্শনী হয় ওগুলোতে অংশগ্রহণ করেছি, দেশে দেশের বাইরে অনেকগুলো দেশেই করেছি। আর আমার একটা সংগঠন আছে, ওটার প্রতিষ্ঠাতা আমি। আমাদের 24 জন ফিমেল আর্টিস্টকে নিয়ে আমাদের ওই সংগঠনটা, নাম হচ্ছে কন্যা। তো ওই কন্যার আমরা বছরে একটা এক্সিবিশন করি, দেশের বাইরেও করেছি।
ওটা হচ্ছে ওটার পারপাসে দেখা যায় প্রতি বছর আমাদের একটা আয়োজন তো থাকে, আর এমনি গ্রুপ প্রদর্শনী করেছি অনেক। আচ্ছা, এই যে এত প্রদর্শনী করা হচ্ছে, কাজের মধ্যে ব্যস্ত থাকা হচ্ছে, কিন্তু শুরুটা আসলে কিভাবে হয়েছিল, যে চিত্রের প্রতি ভালোবাসাটা বা অঙ্কনের প্রতি ভালোবাসাটা শুরু হয়েছিল কিভাবে? শুরুটা তো আসলে ছোটবেলায় মানে ছবি আঁকতে ভালো লাগতো, ওই যে অঙ্ক খাতার পেছনে ছবি আঁকা যেটা সবাই করে, সবাই। হ্যাঁ, তো তখন আমাদের সময়টাতে ছবি আঁকাটা এরকম এখনকার যুগের মতো সহজ বিষয় ছিল না, বা এখনকার বাচ্চারা টিচারের কাছে ছবি আঁকা শিখছে। আমরা একেবারেই বিভিন্ন কিন্তু বই বের হয়েছে, সহজে আর্ট করা শেখা যায়, বা এখন এই যে অনলাইন গুগল বা ইয়ে দেখায় দেয় যে কিভাবে আসলে ড্র করতে হবে। আমাদের সময়টাতে তো এরকম বিষয়টা ছিল না। আমি হচ্ছে দেখা যেত ওই টিভিতে খবর পড়ছে, তো ওটা তো খবর পাঠিকে দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে একই পোজে থাকে, আমি তখন করতাম কি ওই ছবিটা আঁকতাম, ভালো লাগতো, ওইটাই বলা যায় আর কি, তখন থেকেই শুরু। তারপরে হচ্ছে যখন ইন্টার শেষ করলাম, আমি একটু আসলে সময়ের চেয়ে হয়তো একটু বোকা ছিলাম বেশি, যার কারণে আমি চারুকলা যে একটা বিষয় আছে এইটাতে যে পড়ে লেখাপড়া করে যে আর্টিস্ট হয় সেই ধারণাটাই আমার ছিল না। আমি ভাবতাম জয়নুল আবেদিন, কামরুল হাসান, হাশেম খান ওনাদেরকে চিনতাম ওই পেপার পত্রিকা টিভিতে দেখে, কিন্তু এইভাবে যে করতে হয় সেটা জানতাম না। তো তখন আমি বদরুন্নেসায় পড়তাম কলেজে, আমার বোন পড়তো চিটাগং ইউনিভার্সিটিতে, ও তখন আমাকে বললো যে এখানে একটা ডিপার্টমেন্ট আছে চারুকলা, তুই তো ছবি আঁকতে পারিস, পরীক্ষা দিয়ে দেখ। ওই যাওয়া ওইভাবে, আর কোথাও পরীক্ষা দিইনি, ওই শুধু চিটাগং ইউনিভার্সিটিতে পরীক্ষাটা দিই। তো পরীক্ষাটা দিয়ে বের হয়ে আমি বলেছিলাম যে আমি চান্স পাবো হয়তো, মানে কাজটা আমি নিজে সবার কাজ দেখেছি, মনে হয়েছে যে না আমি হয়তো চান্স পাবো। বেশ দারুণ। আমরা কিন্তু জানি যে আপনি খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারেন, আমরা আপনার কণ্ঠে একটি কবিতা। না, এটা আবৃত্তি করতে পারি না, আমি কবিতা লিখি, তো লেখাটা পড়ে শোনাতে পারি। হ্যাঁ অবশ্যই। পলাশের ভোর, এমনই একদিন দেখা হবে পলাশের ভোরে, দেখা হবে হালকা কমলা রঙে, দেখা হবে রক্তে ভেজা লালে, দক্ষিণা বাতাস বলবে গান গেয়ে, কোন কাননে কান্না গিলে খেয়ে, তোমার খোপায় গুজেছিলে যে নীল, নাম না জানা ফুলের রেণু মনের কথা বলে, দেখা হবে কোনো এক মিলনে বিরহে, আলিঙ্গনে মেখে নেব তোমার ঘ্রাণ, গৌরী সাঁঝে গ্রীবা উঁচু করে তাকিয়ে থাকবে তুমি, পড়বে না তোমার চোখের পালকেরা বিন্দু রেখা হয়ে, কোকিল ডাকবে ফাগুন ভরা হাওয়া, সবুজের সমারোহ ইঙ্গিত দেবে ইশারা, আমি অপেক্ষার প্রহর গুনব রোজ, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, দেখা হবে এমনই এক অবেলায়, অবহেলা ভরা গানে কথা হবে পদ্ম বিলের জলে, দেখা হবে এমনই একদিন আধারে ভালোবাসার টানে। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বই লেখা বা কবিতা লেখা শুরু হয়েছে কিভাবে, এই অঙ্গনে আসাটা কিভাবে? আমার মা লেখালেখি করতেন, মা গান লিখতেন, কবিতা লিখতেন। আমার মায়ের গান দেখা যেত 21 ফেব্রুয়ারির সময় প্রভাত ফেরিতে, মানে ছেলেমেয়েরা গাইতো, তো ওই জায়গা থেকে হয়তো ভেতরে ছিল, কিন্তু লেখালেখিটা তো অত আগে শুরু হয়নি, এটা 5-6 বছর এরকম কিছু সময় ধরে শুরু হয়েছে। টুকটাক লিখি, একটা যৌথভাবে একটা বই বেরিয়েছিল কবিতার, আর বিভিন্ন পত্রিকায় বা কলকাতার বাংলাদেশের অনেক জায়গাতেই টুকটাক প্রকাশ পেয়েছে, এইটুকুই। আচ্ছা, আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় বাংলাদেশের পেইন্টিংয়ের অবস্থান এখন কেমন? অনেক ভালো আমার কাছে মনে হয়, যে আমরা যখন পড়াশোনা শুরু করেছি সে তো অনেক আগের কথা, তখনকার তুলনায় এখন অনেক এগিয়ে। মানে আগে তো মানুষ চারুকলায় পড়তে দিত না বাচ্চাদেরকে, বলতো যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, চারুকলায় কেন পড়বে। কিন্তু অবাক ব্যাপার হচ্ছে, আমার নিজেরই পরিচিত আছে কয়েকজন যারা বাচ্চাদেরকে মানে আর্টিস্ট বানাবে, মানে ওইটার প্রতি বাবা মাই আগ্রহী। তো এটা দেখে মনে হয় যে আসলে অনেক পরিবর্তন এসছে। আচ্ছা, এবং আমরা তো বাংলাদেশ থেকে যারা আছে পেইন্টিংয়ে, তাদের ক্ষেত্রে কি বলার আছে বিশ্বের কাছে পেইন্টিংটা কিভাবে আসলে আরও বেশি তুলে ধরা যায়, সেক্ষেত্রে করণীয় কি? করণীয় যেটা, যে মানে সারা বিশ্বের সাথে আমরা যেমন এখন হাতের মুঠোয় সব কিছু,
মোবাইলের কারণে হোক, যেটা হোক, সব দেশের শিল্পীদের কাজ আমরা দেখি, ওরা আমাদেরটা দেখে। তো এই যে আদান প্রদানটা, এটা কিন্তু হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি যেটা ফিল করি যে ধরেন একটা দেশের বাইরে কোথাও একটা এক্সিবিশন হচ্ছে যেখানে আমাকে কেউ চিনে না, আমরা যেমন বাংলাদেশে একটা কাজ দেখে আমরা বলতে পারি যে এটা অমুকের কাজ, সিগনেচার না দেখে, কিন্তু বাইরের মানুষ তো এটা জানবে না। তো আমি চিন্তা করি সবসময় যে আমার দেশটাকে উপস্থাপন করা, একটা ওরা যেন দেখে আরে এটা তো অন্য কোনো একটা দেশের কাজ, এই জিনিসটা যেন আসে, দেশের পরিচয়টা যেন বহন করে। মানুষের জীবন এবং ব্যক্তিত্বের সাথে পেইন্টিং বিষয়টা কিভাবে সম্পৃক্ত? ব্যক্তিত্বের সাথে তো অবশ্যই সম্পৃক্ত। যে মানে একটা মানুষের ব্যক্তিত্বটা হচ্ছে তার চিন্তা, মননশীলতা। তো সেই জায়গা থেকে আপনার চিন্তা যেমন ভিন্ন, আমার চিন্তাটাও ভিন্ন। তো আপনার ক্যানভাস কিন্তু আপনার চিন্তাটাকেই প্রতিফলনটা সেখানেই হবে, আমারটা আমার মতোই হবে, পার্থক্যটা এখানে তৈরি হয়ে যায়। আচ্ছা, আমরা জানি যে মানুষ কিন্তু সামটাইমস অবসর সময় পেলে পেইন্টিং করতে ভালোবাসে। আপনি যেহেতু সেই প্রফেশনেই আছেন, আপনার অবসর সময় কিভাবে কাটে? আমি ওই যে বললাম লেখালেখি করি একটু, আর এইবার বইমেলা আমার একটা বই বেরিয়েছে, ওটা ছিল স্মৃতিচারণমূলক একটা লেখা। এটাও একটা মজার বিষয়। এটা হচ্ছে আমি ওই করোনার সময়টাতে, মানে করোনার পরপরই, একেবারে সময়টাতে না, ওই ফেসবুকে টুকটাক স্মৃতিচারণ লিখছিলাম। আচ্ছা। তো দেখলাম যে আমি মানে ফেসবুকের লেখা, আমি নিজেও লম্বা লেখা হলে পড়ি না, ফেসবুকে মানে সবাই তো ব্যস্ত, হ্যাঁ, কিন্তু এত বেশি সাড়া পেয়েছি মানে নিজেই বুঝতে পারিনি। আমি আমার নিজের সময় কাটানোর জন্য লিখছিলাম। তারপরে হাশেম খান স্যার একদিন ফোন করে বললেন যে তোমার হাত তো ভালো, তুমি এটা বই বের করো, কারণ এটা তো শুধু গল্প না, তোমার এখানে আমাদের চারুকলা সম্পর্কে যে মানুষের নানান ধরনের ধারণা, ওই ধারণাটা কিছুটা হলেও ভাঙবে বইটা পড়লে। তো স্যারের উৎসাহ প্লাস হচ্ছে আমার আরও বন্ধু বান্ধবরা যারা সবাই মিলে উৎসাহ দিয়েছে, সেই জায়গা থেকে বইটা বেরিয়েছে। এবার পরিবারে সদস্য কারা কারা উৎসাহ দেন? উৎসাহ সবচাইতে বেশি দেয় আমার দুই ছেলে। বাহ, প্রচণ্ড রকমের উৎসাহ দেয়। আমি যখন ছবি আঁকতে বসি, ওদের কোনো প্রয়োজনের কিছু অনেক সময় হয় না, আম্মু এটা লাগবে ওইটা লাগবে, ওইটা পর্যন্ত ওরা চায় না যে আম্মু এখন ছবি আঁকছে, মানে এতটা সাপোর্ট করে। আর আমার ভাই বোনরা আছে, বন্ধু বান্ধব তা আছেই, সবাই উৎসাহ দেয়। আচ্ছা, ছোটবেলায় কি প্যারেন্টসরা চাইতেন যে আপনি বড় হয়ে চিত্রশিল্পী হবেন? আমি যেহেতু নিজেও জানতাম না যে চারুকলা একটা পড়ার প্রতিষ্ঠান আছে, তা আমার বাবা মার তো জানার কথা না, কিন্তু আমি যখন প্রথম মানে ফর্ম ফিল আপ করে হই, তখন আব্বা আম্মাকে বলিনি যে যদি পড়তে না দেয় যে এরকম একটা সাবজেক্ট। তো পরে যখন চান্স মানে পরীক্ষা দিলাম তখন জানালাম, আমার আম্মা খুবই খুশি হয়েছে, কারণ সে নিজেও গান কবিতা লিখে খুব ডিজাইন করে করে সেলাই করতো, তার এই বিষয়ের প্রতি তো সৃজনশীল মানুষ ছিলেন। তো আম্মা খুব সাপোর্ট করছে, এবং আব্বা যে বাধা দিচ্ছে তা না, আব্বাও ওইটা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছিল। আচ্ছা, নতুন যারা আছেন, যারা এই প্রফেশনে আসতে চান, নিজেকে নিযুক্ত রাখতে চান, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? তাদের উদ্দেশ্যে বলবো যে ছবি আঁকতে হবে, বেশি বেশি আঁকতে হবে, কারণ আঁকাটাই তো আমাদের তো প্রকৃতিই হচ্ছে সবচাইতে বেশি মানে শিক্ষক যেটাকে আমরা বলি, তো ওইটাকে শিক্ষক ভেবে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কাজ হচ্ছে এমন একটা জিনিস, ওটা আসলে এগিয়ে যাওয়ার জন্য কাউকে কোনো কিছু চিন্তা করতে হয় না, কাজই তাকে এগিয়ে নিয়ে যাবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলতে পেরে। অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন সব সময়। আপনাকেও ধন্যবাদ, এবং এখানে যারা আছেন সবাইকে, এটিএন বাংলাকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক